জীর্ণ পাতা ঝরার পরে প্রকৃতিতে ফাগুন আসে, তুমি আমার তেমনি ফাগুন, যে ফাগুনে মন হাসে। তোমার জন্য ফাল্গুনি সাজ, খোঁপায় জড়াই ফুলের মালা। তুমি আমার বসন্ত রাজ, ফাগুন হাওয়ায় মিষ্টি দোলা। সুপ্রিয় দর্শক, ঈদ মোবারক। সবাইকে স্বাগত জানাচ্ছি সোমের গল্পে। আজকে আমি আছি গানবাড়িতে। এই গানবাড়িতে কে থাকেন? দুজন গানের মানুষ। তারা দম্পতি, তারা জীবনসঙ্গী এবং গানের সঙ্গী। চলে যাচ্ছি সরাসরি তাদের সাথে কথোপকথনে। আমার সাথে আজকে অতিথি জনপ্রিয় সঙ্গীত শিল্পী সাজিয়া সুলতানা পুতুল এবং জনপ্রিয় কম্পোজার সৈয়দ রেজা আলী। কেমন আছেন আপনারা? ঈদ মোবারক। ঈদ মোবারক। খুব ভালো আছি, আপনি কেমন? এই তো ভালো আছি। ঈদ কেমন কাটছে আপনাদের? দারুণ কাটছে ঈদ। বেশ কিছুদিন কিছু বছর ধরে আমার ঈদের সবচেয়ে বড় আকর্ষণ আমার কন্যা। তাকে নানান রূপে নানান রঙে সাজাই, কয়েক ঘন্টা পর পর তার নতুন কাপড়গুলো পরাই। সেভাবে একটা খুব আনন্দের ঈদ যায়। আর ওদের অনেক আত্মীয় স্বজন আমাদের এই চারদিকে, ধানমন্ডিতেই সবাই মানে থাকি আমরা কাছাকাছি, সেটা খুব আনন্দের হয়। খাওয়া দাওয়া আর কি ভালো সাপ্লাই পাওয়া যায় সব জায়গায়। একদম সিম্পল কাপড়ে দেখছি, এটা কি কমফোর্টের জন্য নাকি মানে ঈদের আমি দিন? যেটা হয় কি, ঈদে সবাই পাঞ্জাবি পরে সুন্দর সুন্দর ঘোরাফেরা, তো সব জায়গায় পাঞ্জাবি দেখতে দেখতে একটু টায়ার্ড লাগে, সত্যি কথা যেটা। তো আমি এমনিতে পাঞ্জাবি পরতে খুব পছন্দ করি এবং আমার কিছু সে উপলক্ষ ছাড়াও পাঞ্জাবি হ্যাঁ পরে, উপলক্ষ এত ছাড়াই পরি। প্রিয় তার এক্স্যাক্টলি। পাঞ্জাবিটা। তো এই জন্য ঈদের দিনটা একটু আমি কমফোর্টেবলি কাপড় চোপড় পরতে চাই, যে একটু ঢিলা ঢালা, যেটা পরে খেতে পারবো আরাম করে। এটা হচ্ছে মেইন উদ্দেশ্য। আর আপু, আপনার পোশাকে তো মনে হচ্ছে ঈদ লেগেই আছে। বাড়ির বউ সবাই আসবে, আপনাকে সবাই দেখবে যে কি কাপড় পরেছেন। এই কাপড়টা আপনাকে কি গিফট করেছে নাকি নিজের কেনা? না, এটা ও উপহার দিয়েছে। আচ্ছা, তাই হ্যাঁ, মানে অবশ্য বেশ কিছুদিন হয়ে গেছে, মনে নেই তার। দেশের বাইরে গেছিল, তো তখন আমার জন্য অনেক কাপড় আনার মধ্যে যেগুলো আমার বেশি পছন্দ হয়েছে সেগুলো ঈদের জন্য তোলা ছিল, সেখান থেকে একটা পরে। ও মনে রেখেছে, এটাই ইম্পর্টেন্ট। আমার না মনে থাকলেও চলবে, যে সে মনে রেখেছে এটাই ইম্পর্টেন্ট। জি, একটা মাস তো আমরা সবাই সিয়াম সাধনার মধ্য দিয়ে গেলাম, সংযমের মাস বলি আমরা। আসলে কি শিখি এই মাস থেকে? আসলে আমার জন্য আমি একটু স্পিরিচুয়াল টাইপের মানুষ, ইন দ্য সেন্স যে আমি আমাদের নামাজ রোজা এগুলির পাশাপাশি আমি অসম্ভব ধ্যান করি, আমি অনেক রেগুলারলি মেডিটেট করি। তো প্রতিটা রোজার মাসে না অনেক মানে গত রোজার মাসে একরকমভাবে পৃথিবী দেখতে শিখেছি, এই রোজার মাসেও না অন্যভাবে পৃথিবী দেখতে শিখেছি। এবং সেটার একটা উদাহরণ দিই। ইউজুয়ালি যেটা হয় কি, আমরা ইফতার করেই মসজিদে অনেকে যায় তারাবি পড়তে, আমরা সবাই। আমি নিচে নেমে যখন যাচ্ছি, আমার পাশে একটা লোক রাস্তায় বসে খুব সামান্য একটু মুড়ি আর মনে হয় তার এক বোতল পানি, ও যে তৃপ্তি নিয়ে ওটা খাচ্ছে, এটা দেখে আসলে না আমাকে একটা জিনিস খুব হিট করলো, যে আসলে সন্তুষ্ট থাকার যে ব্যাপারটা, যে আমার এতটুকু আছে কিন্তু এটাই আমি খুব তৃপ্তি নিয়ে খাচ্ছি, এটা নিয়ে আমি খুব হ্যাপি। আসলে খুবই মানে একটা খুব এটা আমাকে মূল্যবান খুব কথা, হিট করেছে যে সৃষ্টিকর্তা এবং প্রকৃতির উপর যে গ্রেটফুল থাকা, এটা অন্যরকম একটা মানে আমি বলবো যে আত্মমগ্নতা এবং চর্চার বিষয় আর কি। আর আপু, আপনার কাছে আসলে কিভাবে ধরা দেয় রোজার মাসটা? সংযমটা সবার আগে মাথায় থাকে, কারণ যেটা মূল উদ্দেশ্য সংযম এবং ত্যাগের শিক্ষা। তো সেই জায়গা থেকে আচার আচরণ, কথাবার্তা, জীবন আচরণ সমস্ত কিছুতে সেই সংযমের একটা প্রতিফলন যেন থাকে, যেন আমার অনেক অসঙ্গতির পরেও যেন হঠাৎ মেজাজটা চড়ে না যায়, হঠাৎ যেন কারোর সঙ্গে খারাপ ব্যবহারটা না হয়ে যায়, যেন আমার ক্ষুধার্ত অবস্থায়ও যেন আমি হাসি মুখে সকলের সঙ্গে কথা বলতে পারি। যেটা আমাদের হয় যে দেখবেন যে অনেক ক্ষুধার্ত অবস্থায় কিন্তু মেজাজটা খিটখিটে থাকে, কিন্তু রোজার একটা অনেক বড় শিক্ষা এটাও যে তুমি যে কোনো পরিস্থিতিতে ভালো ব্যবহার করো, সেটা তো একটা আছে। আর প্রতি রোজায় আমার কাছে ওই কৃতজ্ঞতার কথা আমরা বললাম না, আমি সৃষ্টিকর্তার কাছে এইভাবে কৃতজ্ঞ থাকি যে এই যে তুমি আমাকে আবার পরিবার পরিজন সকলের সঙ্গে আরেকটা রোজার মাস উপহার দিয়েছো, এটা আমার কাছে অনেক বড় উপহার। কারণ প্রতি রোজার শেষ হয়ে যাবার সময় আমার আগামী রোজার আবার সবাই একসঙ্গে করতে পারবো কিনা সেরকম একটা আশঙ্কা কোথায় যেন থাকে মনের ভিতরে। কারণ আমাদের প্রত্যেকেরই বাবা মার বয়স হয়েছে, সকলকে সঙ্গে নিয়ে আবার আমরা একসঙ্গে ঈদ করতে পারবো কিনা, রোজাগুলো করতে পারবো কিনা, সে একটা চিন্তা থাকে। তো সেটাও একটা কৃতজ্ঞতার ব্যাপার। একদম।
একটু আমরা বেশ ভারী কথাতে চলে গিয়েছিলাম ঈদের সময়, আমরা একটু লাইট হই। ছোটবেলার ঈদ, কারণ আপনারা তো 8-10টা বাচ্চাদের মতো না, হয়তো গান শেখাটা এবং ছোটবেলা থেকে একটা আলাদা মানে আকর্ষণের কেন্দ্রবিন্দুও থাকতেন, যেহেতু গান গাইতে পারতেন। তো ওই ঈদগুলো কেমন ছিল এবং আশেপাশের মানুষরা আপনাদের কিভাবে ট্রিট করতো? আমার কিন্তু মানে সঙ্গীতাঙ্গনে পথ চলাটাও অনেক একদম কিশোরী বয়সে, মানে সব স্কুলের গণ্ডি পেরিয়েছি, তখন থেকেই কিন্তু পেশাদার সঙ্গীত শিল্পী হিসেবে কাজ করা শুরু করেছি। তো তখন থেকে না ঈদের আনন্দগুলো একদম অন্যরকমভাবে ধরা দিয়েছে, যে শুধুমাত্র পরিবার পরিজনের সঙ্গে একটা বিশেষ দিন কাটাচ্ছি, তার সঙ্গেও যুক্ত হয়ে যাচ্ছে দর্শক শ্রোতার সঙ্গে আমার একটা নির্দিষ্ট সময় দেওয়া। অর্থাৎ আমার মনে আছে যে আমি বেশ লম্বা অনেক বছর, 5-7 বছর একটা চ্যানেলে আমি প্রতি রোজ মানে ঈদে টানা 7 দিন আমি লাইভ থাকতো আমার। তো ঈদের ওই 7 দিনই দেখা যেত যে দিনের বেলাটা হয়তো পরিবারের সঙ্গে কাটাচ্ছি, আর সন্ধ্যার পর থেকে লাইভের প্রস্তুতি, এবং রাতে একেবারে গভীর রাতে সেটা শেষ হচ্ছে। ঈদ আয়োজনের মানে নানান রকম অনুষ্ঠানের মধ্যে সে লাইভে থাকতে হচ্ছে। তো সেভাবেই ঈদ কেটেছে। আর শৈশবের ঈদ তো সবচেয়ে রঙিন, সেটা তো সবার যেমন তেমনই কেটেছে। আর এবার ওরটা একটু শুনতে চাই। আমারটা অনেক ডিফারেন্ট ব্যাক আছে। আমি 17 বছর দেশের বাইরে ছিলাম, অস্ট্রেলিয়ায় ছিলাম। তো আমার ঈদ অ্যাকচুয়ালি অফিসে কাটতো, কারণ যদি ঈদের ছুটি অফিস থেকে নেওয়া যেত আগে থেকে, কিন্তু আমরা সবাই একটা যেটা মানে বাইরের দেশে প্রবলেম ফেস করতাম যে ঈদ অ্যাকচুয়ালি কবে হবে, চাঁদ দেখে ঈদ হয়। তো বাংলাদেশে অ্যাটলিস্ট ওই সবাই যেহেতু আমরা মানে ঈদটা সবাই যেহেতু আমরা সেলিব্রেট করি, 3-4 দিনের যেহেতু ছুটি থাকে, হ্যাঁ, তো সমস্যা হয় না। অস্ট্রেলিয়াটা একটু ঝামেলা হতো। তো আমার ঈদ অফিসেই কাটতো। এবং গানের যে ব্যাপারটা যেটা বললেন, যে আমি আসলে অনেক লম্বা সময় কর্পোরেট লাইফে ছিলাম, তো আমার গানটা তখন সেকেন্ডারি একটা হবি হিসাবে ছিল। দেশে আসার পর আর কি গানটা ফুল ফ্লেজেড প্রফেশনালি এখন করছি। আর ফ্যামিলির ব্যাপার বলতে গেলে আমার আসলে ঢাকায় আসার পর এবং আমার মনে হয় আমাদের বিয়ের পর আব্বা রিটায়ার করলো, এরপর আমরা অ্যাকচুয়ালি ফ্যামিলি একসাথে আমরা ঈদ করতে পারি। বিকজ আব্বা শিপিং লাইনে ছিলেন, আব্বা শিপের ক্যাপ্টেন ছিলেন, তো আব্বা সবসময় বাইরে বাইরে থাকতো। আর আম্মা আমার সাথে অস্ট্রেলিয়ায় 2006 পর্যন্ত ছিল, তারপর আম্মাও দেশে চলে আসলো। তো আমরা সবসময় ঈদ ইন্টারন্যাশনালি করতাম, এক একজন এক এক জায়গায় আর কি। ওই আমেজটা আসলে হতো না এক একজনের ওই জায়গায় থাকলে পরিবারের যেটা সঙ্গে হয় আর কি। ঈদের যে আনন্দটা। কিন্তু এবং অস্ট্রেলিয়ার মতো দেশে তো সবাই ঈদ করে না, মানে কিছু কিছু মানুষ করে, তো ওই যে একটা ঈদের আমেজ ওটা আসলে। কিন্তু একটা জিনিস বলবো যে অস্ট্রেলিয়া আমার আসলে কিছু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ছিল এবং এখনো আছে দেখেই দেখা যেত যে অফিসের পর কারো না কারো বাসায় যাচ্ছি, ওই ঈদের কিছুটা হলেও মানে মিস যে করতাম আমার দেশটাকে, ওইটা কিছুটা আর কি ফিল কভার আপ করবার জন্য একটা আয়োজন তো করতে সেটাই অবশ্যই। আর এখনকার ঈদের একটু ফিরে আসি, ওই যে বলছিলেন যে কেন্দ্রবিন্দুতে মেয়ে, তো সেটা একটু জানতে চাই যে ওর ঈদটা কিভাবে যাচ্ছে এবং তাকে নিয়ে কি প্রস্তুতি থাকে, আপনি কিছু রান্না করেন কিনা আপনার শ্বশুরবাড়ির মানুষের জন্য, সেটা একটু জানতে চাই। ওর জন্য তো প্রস্তুতি বহু আগে থেকে শুরু হয়ে যায়। মানে আমাদের শৈশবের সঙ্গে আমাদের এখনকার প্রজন্মের যে শিশুরা, তাদের শৈশবের অনেক পার্থক্য মনে হয়, কারণ এরা না সারা বছর এত উপহার পায় সবখান থেকে। আমরা যেমন একদম ঈদের জন্য নতুন কাপড়, কয়েকটা কাপড় তুলে রাখার ব্যাপার ছিল, এখন এক্সক্লুসিভ কাপড়টা আমরা ঈদেই পেতাম। বছরের 2টো ঈদে আমরা ভালো কাপড়, সুন্দর কাপড় পাবো। আর এখন এদের, যার কারণে এদের মনে হয় আলাদা কোনো আর উন্মাদনাও নেই ঈদ নিয়ে, এই যে ওরা ঠিক আছে অনেক অনেক শখের কাপড় তারা পরতে পারছে। আমার কন্যার কাপড় আমরা যত না নিজেরা মানে কিনি, তার চাইতে উপহার অনেক বেশি আসে চারদিক থেকে, মানে তার দাদা দাদি, নানা নানি, খালা ফুপু, মানে যত আছে সবার কাছ থেকে। তো তার দেখা যায় যে বিশাল একটা মানে ঈদের কাপড়ের একটা বড় ব্যাগ হয়ে যায়, কিন্তু কোনটা পরবো সেটা আর রান্নার ব্যাপারটা এবছরের প্রথম ঈদ আমাদের আলাদা, মানে আমরা একই সঙ্গেই আমার শ্বশুর শাশুড়ি সকলের সঙ্গে, কিন্তু তারা 7 তলায় আমরা 9 তলায়। তো এবার আমার খুব ইচ্ছা ছিল যে এবার আমি একদম আমার মতন করে আয়োজন করব, সকলকে ডেকে আমি খাওয়াবো, আমার বাড়ি এবং আমার শ্বশুর বাড়ি সবাই মিলে। তো সেভাবেই হয়েছে। আগে যখন একসঙ্গে সকলে ছিলাম তখনও কিছু কিছু রান্না করতাম, কিন্তু এবার একটু বেশি আয়োজন হয়েছে আর কি। কোন রান্নাটা সবচেয়ে সবাই খুব পছন্দ করে আপনার হাতের? ডাব পুডিং। ও আচ্ছা আচ্ছা, আর তিরামিসু মনে হয়। আর তিরামিসু, বাট ডাব পুডিংটা আমার পার্সোনালি। ঈদ আসলে সবচেয়ে কোন জিনিসটা বেশি আপনাদের আনন্দ দেয়? সবার সাথে দেখা সাক্ষাৎ। আর আমি অবশ্য একটু উল্টা মানুষ, আমাকে একবার এর আগে কোরবানির ঈদে সবাই আর কি মানে বলছে ঈদ ঈদ, কিন্তু ওই একটা দিন আমি বলছি যে আমি একটু স্টুডিও যেতে চাই, তখন আমার স্টুডিওটা আরেক জায়গায় ছিল, বাসা থেকে একটু দূরে। তো তখন সে আমাকে বলছিল যে ঈদের দিন স্টুডিও যাবি, আমার স্টুডিও যাওয়াই তো আমার ঈদ।
তো আমার জন্য ঈদ হচ্ছে আসলে গানের মধ্যে যে যেটাতে আনন্দ যে খুঁজে যেটা পায়। আমি মানে ঈদে সবাই হই হুল্লা করে ঘুরছে কিন্তু ফিরছে সে তার স্টুডিওটা মিস করতে থাকে এবং গিটার একটু তার বাজানো চাই আর আমার কি, এরকম একটা আমার ব্যাপার এবং থাকে। মানে ওটা যে সবার সামনে বা ওরকম না, জাস্ট নিজের মতন করে গিটার নিয়ে বসে একটু গিটার বাজাবো 1-2 ঘন্টা বা 3 ঘন্টা, কোনো ডিস্টারবেন্স নাই, কোনো ফোন নাই, কিচ্ছু নাই, এটাই আমার ঈদ। আর আপনার? আমি হচ্ছে একদম ঘুরে বেড়ানো মানুষ, একদম সকাল থেকে রাত পর্যন্ত আমি আমাদের মানে আমি বরং ওকে বিরক্ত করি, চল ওখানে যাই এখানে যাই, আগে আমাদের বাসা তারপরে এখানে এখানে দাদির বাসা নানির বাসা সব কিছু। কিন্তু আমার হচ্ছে ঈদের দিনটা খুব বিশেষ একটা দিন, ঈদের এই উৎসবটাও খুব বিশেষ, সকলকে সঙ্গে নিয়ে করতে পারছি এই আনন্দটা আমার প্রতি মুহূর্তে চাই, যার কারণে আমি খুব আয়োজন করে মানে পরিকল্পনা করে মানে সবার সঙ্গে দেখা যেন হয় সেভাবে আমি মাথায় রাখি যে ঈদে সবার এত সঙ্গে। ডিটেল প্ল্যান করে যে আমি কি পরবো সেটাও রেডি থাকে। হ্যাঁ, আপনি বলছিলেন যে বিয়ের আগে আপনি 7 দিন অনেক সময় লাইভ করতেন, মানে ফ্যামিলিকে টাইম ওইভাবে দেওয়া হতো না। তো এখন যদি আপনার কাছে এরকম একটা লাইভের অফার আসে, 7 দিনই আপনাকে বাইরে থাকতে হবে, এটা আপনার শ্বশুরবাড়ির মানুষ কিভাবে নেবে? খুব সুন্দরভাবে নেবে। তাই? একদমই, আমি খুব সৌভাগ্যবান যে আমার বিয়ের আগের গানের জীবন আর বিয়ের পরের গানের জীবনে বরং আমার উত্তরণ হয়েছে বিয়ের পরে, কারণ আমার সঙ্গী গানের মানুষ, আমার শ্বশুরবাড়ির সকলে ভীষণ সঙ্গীতমনা সাংস্কৃতিমনা। সেই ক্ষেত্রে আমি আগে বরং যত না কাজ করেছি এখন তার থেকে অনেক বেশি কিন্তু আমি কাজ করি আরও, মানে কাজের মানে পরিমাণ বা কাজের পরিধি, চাপ পরিধি বিস্তৃতি সব কিছুই আরও অনেক বেড়েছে। আগে যেমন হ্যাঁ নিশ্চিন্তে আমি লাইভ করেছি, লাইভ শেষে বাসায় এসে মেকআপ তুলে ঘুমিয়েছি, এখন হয়তো সেটা হবে না। এখন আমার কন্যাটিকে হয়তো সেই ক্ষেত্রে আমার মানে তার দাদি আমার শাশুড়ি মা অথবা সায়র হয়তো রাখবে, কিন্তু বাড়ি ফিরে তাকেও সময় দেবো, সেটাও একটা আনন্দ লাগে আমার। সায়রটাকে বল, নাহলে আচ্ছা, ভাবে সায়র আর রেজা কি মানুষ, সায়র হচ্ছে তার ডাক নাম, মানে বাসায় সকলে তাকে সায়র নামে নাহলে ভাবে ডাকে, কিন্তু কান্নাকার নাম বলছি। হ্যাঁ, এবং সেই সায়র নামটা আমাদের বেশি পছন্দের, তাই না? আমরা সেটা আমারও বলা বলি ভীষণ করি। পছন্দ, হ্যাঁ, মানে এত সুন্দর একটা বাংলা নাম। বাংলা আর কি সুন্দর একটা নাম, একদম। একদম খুবই আনকমন। হ্যাঁ, এবং বাবা যেহেতু সমুদ্রের মানুষ, বাবা ছিলেন নাবিক, তো সেই হিসেবে আমি মনে করি সায়র নামটা আরো বেশি খুবই যথাযথ জাস্টিফাই হয়। করে আর কি, হ্যাঁ, প্রফেশনকে। ঈদে কি দিলেন দর্শককে উপহার? ঈদে আমাদের গান এসছে, ঈদে গান এসছে, এবং ঈদের পরপরই আরও গান আসবে, কারণ বেশ কিছু কাজ আমাদের তৈরি হয়ে আছে। সেই গানগুলো শুধু আমরা মানে রোজার মধ্যে একটা ব্যাপার হয়েছে যে স্টুডিওতে অনেক সময় দিতে পেরেছি আমরা, যেহেতু মঞ্চের কাজ ছিল না বা বাইরের কাজ যেহেতু সময় দিতে হয়নি সেভাবে, তো স্টুডিওতে আমি এবং ও দুজনই অনেক বেশি কাজ করেছি এবার। এবং আরও একটা কথা আছে যে যেহেতু আপনার বইমেলার ব্যস্ততা থাকে, এবার তো বইমেলাটা একটু পরে শুরু হয়েছিল, এই জন্য বোধহয় আপনার ওখানেও একটু ব্যস্ততা কম ছিল। কিন্তু এই যে বইমেলাটা যে একেবারে এত মানে ঠিক টাইমে হলো না, একজন লেখক হিসেবে নিশ্চয়ই মন খারাপ ছিল? মন খারাপ হয়েছে, এবং এইবার প্রথমবার আমি নতুন কোনো বই দিইনি একেবারে তৈরি হয়ে থাকবার পরেও, এইটা ভেবে যে মানে সময়টা যেহেতু একটু অগতানুগতিক একটা সময়, মানে রোজার মধ্যে বইমেলাটা কতখানি আসলে পাঠক সমাগম হবে কিনা, সেই ক্ষেত্রে হয় কি যে লেখক হিসেবে আমার খুব যত্নের একটা লেখা যদি অপচয় হয়, যে সে অর্থে যদি পাঠকের কাছে না পৌঁছায়, সেটা আমার একটা মনোকষ্টের আর কারণ ঠিক হবে। টাইমে ঠিক কাজটা করাটা খুব জরুরি, খুব আসলে। জরুরি, খুব জরুরি ছিল। তারপরেও ভালো যে এই বছরের বইমেলাটা একেবারে বাতিল হয়ে যায়নি, হয়েছে। মানে আপনার গানের অবস্থা একটু জানতে চাই যে আমি একসাথে তো গান দিয়েছেন, আলাদা কিছু করেছেন আমি কিনা অন্য নিজের শিল্পীদের জন্য? অবশ্যই, তো আমি অ্যাকচুয়ালি অ্যাট দিস মোমেন্ট আমি একটু অন্য ট্র্যাকে কাজ করছি। সেটা হচ্ছে যে আমি আমার নিজের স্টুডিওটা এখন যেহেতু বাসার মধ্যে চলে আসছে, আমার কাজের ফ্লেক্সিবিলিটি অনেক বেশি। তো আমি অ্যাকচুয়ালি এই বছরটা নিজের ব্র্যান্ডিং নিয়ে খুব কাজ করেছি এবং করব সামনে। আর নিজের ব্র্যান্ডিং বলতে যে আমি গান যেগুলি বানাচ্ছি এগুলি মানে একদম আমার পার্সোনাল একটা জায়গা থেকে বানানো, যেটা একেবারে নিজস্ব একদম taste। নিজস্ব ক্রিয়েশন বলতে গেলে। এবং এইটা দিয়ে আমি এই বছর আর কি মানে নিজের একটা সাউন্ড, নিজের একটা আইডেন্টিটি এস্টাবলিশ করার জন্য আর কি এই বছরটা আমি নিজের জন্য নিয়েছি। কারণ দেখা যায় যে সব সময় হয় ব্যান্ড নাহলে এটা, কিন্তু আসলে পৃথিবীটা এখন এমন একটা জায়গায় যাচ্ছে যে আপনি নিজে যদি একটা ব্র্যান্ড না হন তাহলে আনফরচুনেটলি খুব একটা লাভ হয়ে ওঠে না, টিকে থাকাটা খুব ডিফিকাল্ট। এবং আমি এভাবে দেখি যে আমি যদি একটা ব্র্যান্ড হতে পারি বা আমি যদি একটা কিছু হতে পারি, সেটার সাথে কিন্তু আমার ব্যান্ডও যুক্ত, তা আমার ব্যান্ডেরও নাম হবে, ঠিক না? আজকে যদি আমি একটা কিছু হতে পারি, আল্লাহ যদি সেই তৌফিকটা দেয়, তাহলে ও বলবে আচ্ছা রেজা ভাই বা রেজা, সৈয়দ রেজা আলী ব্রহ্মপুত্র ব্যান্ডের গিটার প্লেয়ার, তো আমার সাথে কিন্তু আমার ব্যান্ডটা উঠবে। বা আমি আর পুতুল যখন একসাথে শো করবো, আচ্ছা রেজা আর পুতুল একসাথে শো করছে, তো নিজের ওই ব্র্যান্ডটা ক্রিয়েট করা এবং স্ট্যাবলিশ করা খুব ইম্পর্টেন্ট। তো আমি এই বছরটা অ্যাকচুয়ালি নিজের জন্য
নিচ্ছি আর কি। আরেকটা বিশেষ কাজ করেছে, এখন কিন্তু ওর অনেক ছাত্রছাত্রী আছে, মানে অনলাইনে বিশ্বব্যাপী ছড়ানো। হ্যাঁ, এটা একটা গিটার- নতুন কাজ শুরু গিটার হয়েছে এবং আমি শেখাচ্ছি। সেটা খুব সাধুবাদ গিটার জানাই, কারণ শেখাচ্ছি। এবং আরও একটা কাজ উনি করেছেন, ওই যে একটু আগে বলছিলাম যে চাদরটা একটু যে বাঁকা হয়ে যাচ্ছে, আমি একটু সরাই, ওটা একটা ওসিডি, আর উনি ওসিডিতে একটা গান করেছেন। Yes! সেটা খুবই ভালো লাগলো এবং সে প্রথমবারের মতো আপনি ইন্টারন্যাশনালি একটা কাজ এবং দারুণ কাস্টিং, মানে কলকাতার এত হ্যাঁ, বিখ্যাত বিশাল ডিরেক্টরের ব্যাপার, কাজ, এবং বিশাল ব্যাপার। ছবিটা ভীষণ প্রশংসিত হয়েছে। আমাদের জয়া হাসান, আমাদের গর্ব, উনি অভিনয় করেছেন প্রধান চরিত্রে। আমি সত্যি শুনতে চাই যে ব্রহ্মপুত্রের ওই কাজটা কিরকম ছিল। এটা অ্যাকচুয়ালি ব্রহ্মপুত্র ঠিক না, এটা ব্রহ্মপুত্রের 2জন মেম্বার মিলে আমরা করেছি, সাকি ব্যানার্জি এবং আমি। তো সাকি আমার মানে মানে আসলে ব্যান্ডমেট না, আমার মানে পরিবারেরই একটা সদস্য বলা যায়। তো ও আর কি এবং উনি গানটা, বাংলাদেশের জামাই। ওই বাংলাদেশের জামাই, সে যে আমার মতনই কিছুটা। আমি যেমন এই যে ইন্ডাস্ট্রির জামাই, সবাই দুলাভাই ডাকে আমাকে এখনো। তো সাকি গানটা কম্পোজ করেছে, গানটা প্রডিউস করা, মিক্স মাস্টার, অ্যারেঞ্জমেন্ট সব আমার হাত দিয়ে এসেছে। এবং ওই গানটার মধ্যে জয়াপার একটা রিসাইটেশন আছে, কবিতা আবৃত্তি এবং আছে। সেটা খুব ভাইরাল হয়েছে, অনেক মানুষ রিল বানাচ্ছে সেটা নিয়ে। হ্যাঁ, হ্যাঁ, এই এরকম একটা গানের মধ্যে আসলে নিজের একটা মানে কি বলবো কানেকশন থাকা বা কানেক্টেড থাকা এবং কাজ করা, আর যেখানে বড় বড় নাম জয়াপার মতন একটা, জয়াপার একটা গানে কাজ করা বলতে গেলে বিশাল ব্যাপার আমার জন্য। তিনি আমাদের স্টুডিওতে এবং এসে এটা আমাদের মানে স্টুডিওতে এসে কণ্ঠধারণ আবৃত্তিটা হয়েছে, হ্যাঁ, মানে পুরো রেকর্ডিংটাও আমাদের স্টুডিওতে হয়েছে। বিউটিফুল। এইভাবে এগিয়ে যান আপনারা দুইজনেই। সবাই দম্পতি দেখলেই ওই শুরুর গল্প জানতে চায়, এটা হয়তো আপনারা অনেক জায়গাতে নিশ্চয়ই বলেছেন। আবার একটু যদি বলেন যে কিভাবে দুইজনের পরিচয়, এবং যেহেতু উনি দেশের বাইরে ছিলেন, একেবারে তো গানের মানুষ ছিলেন না যে প্রফেশনালি, খুব প্রফেশনালি মিট করেছেন আমি জানি, তো কিভাবে হয়েছিল সেটা? 10 বছর হয়ে গেছে, কারণ কয়েকদিন আগে 2016 ফেসবুকে হ্যাঁ, মেমরি memory এলো আসছে। আমাদের প্রথম দেখার, এবং সে প্রথম বিয়ের কনসার্টের কত বছর ছবিটা। হলো? বিয়ের 4 চার। চার। এই তো সামনে 5 হবে আর সামনে কি। 5 হতে চলছে আর কি। তো প্রথম তো ওই যে আমি একটা আয়োজনে ভালোবাসা দিবসেরই একটা অনুষ্ঠানে গাইতে গেলাম। সিডনি এবং মেলবোর্ন দুটো অনুষ্ঠান ছিল। তো খুব অল্প সময়ের জন্য ওর সঙ্গে আমার সাক্ষাৎ এবং পরিচয় এবং গান গাওয়া। ওখানে কি উনি বাজিয়েছিলেন? হ্যাঁ, সেই অনুষ্ঠানেই প্রথম দেখা, এবং কোনো আলাপচারিতাও আমাদের হয়নি সে অর্থে। মানে এত অল্প সময় ছিল হাতে, যে সিডনি থেকে মেলবোর্ন যেদিন এলাম দুপুরবেলায় এসে বিকালে একটু স্টার মানুষ, আমি একজন অফিস ওয়ার্কার, জাস্ট আসছি গিটার বাজাইতে, কথা Part time. একদমই। তো এবং অনুষ্ঠান শেষে ও তার বাড়ি চলে গেল আর আমি দেশে ফিরলাম পরদিন। সেভাবেই প্রথম পরিচয়টা শেষ হলো। শুধু মাঝখানে ছিল ফেসবুক। মাঝখানে ছিল ফেসবুক। হ্যাঁ, ফেসবুকে অ্যাড হয়েছি সকলেই, মানে ওখানে যারা যারা বাজিয়েছেন সবার সঙ্গে আমাদের ফেসবুকে সেখানে সেভাবে সংযুক্ত থাকা। কিন্তু তারপরে কিন্তু অনেক দিন আর আমাদের কোনো দেখা তো হয়নি, মানে কথাও হয়নি ফেসবুকে। না, তারপর যখন ও 2019-এ চলে আসলো দেশে, তখন আমাদের বেশ কিছু কাজ হলো একসঙ্গে। হ্যাঁ, ওইভাবেই পরিচয়, মানে ওইভাবেই রিকানেক্ট করা হলো। এবং খুব মজার বিষয়, আমাদের ইনিশিয়াল কনভারসেশনটা হয় আমাদের এক মিউচুয়াল ফ্রেন্ডের পোস্টে। আচ্ছা আচ্ছা। আমি ওইখানে একটা ফানি কমেন্ট লিখেছিলাম, সে ওইটা দেখে খুব মজা পেলো, তারপর সে ওইখানে কমেন্ট করলো। এই লিখতে লিখতে অ্যাজ ইউজুয়াল একটা পর্যায়ে তো আমাকে একটু কিছু একটা তো বলতে হয়, তা আমি খুব সুন্দর মতন লিখলাম যে কথাটা আমরা ইনবক্সে বলি, একদম সুন্দরভাবে। তারপর ইনবক্সে আমাদের কথা শুরু হয়, ওইখান থেকে কাজ, পরিচয়, বন্ধুত্ব, বিয়ে, বাচ্চা সবই একদম একদম কি বলবো, একটা গ্রাফের মতন গ্র্যাজুয়ালি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং আপনাদের এই যে ফানি যে ব্যাপারটা ছিল, মানে সাইটটা ছিল যেটা, ওটা এখন আমরা টের পাই। আপনি ওনাকে দেখে যে খোঁচা দিয়ে বা ট্যাগ করে কিছু লিখছেন যে এটা একটা ভিডিও শেয়ার করে, যে এটা আমি এরকম হলে কেমন হতো, তোমার মন্তব্য জানতে চাই। এটা মানুষ কিন্তু খুব পছন্দ করে। হ্যাঁ, মানে আজকে আমাকে বলছিল আমি মিউজিশিয়ান মানুষ, আমি এগুলো কি দেওয়া আমার ঠিক হয়? আমি বললাম কিন্তু এই যে একটা হ্যাঁ, কিন্তু আমি আবার সবখানে, মানে আমি হয়তো মিডিয়ার কোনো কাজে গেলাম, সেখানে আমাদের সহকর্মীদের কাছ থেকে অনেক এটার ব্যাপারে মন্তব্য পাই, সবাই খুব আনন্দ পায় ব্যাপারটা। বললাম যে সবাই আনন্দ পাচ্ছে, অসুবিধা তো নাই, মিউজিশিয়ান হলেই সে হাস্যরস তো কিছু করতে পারবে না, এমন তো কিন্তু নয়। এটাও শুনি যে এত ভালোবাসার যে মানে আদান প্রদানটা দেখালে চোখ লাগে খুব, বিশেষ করে ইন্ডাস্ট্রিতে নাকি এটা খুবই আছে যে একজন আরেকজনকে উপর দিয়ে খুব ভালো বলে, কিন্তু ভিতরে ভিতরে নাকি সহ্য করতে পারে না। এটা আমি প্রায় অনেক মানুষের কাছে শুনি, এই জন্য তারা নাকি তাদের সম্পর্কটাকে খুবই পার্সোনাল রাখতে চেষ্টা করে। তো এটা কখনো আপনাদের ফিল হয়েছে কিনা কোনো কলিগের মাধ্যমে যে বেশি বেশি করে ওরা একটু, এগুলো শুনেছেন কিনা?
তা হয়তো মানে যেটা বললেন মুখে সামনে শুনি নাই, পিছে কি বলে তা তো বলতে পারি না, কিন্তু চোখ লাগার যে বিষয়টা বললেন, আমি একটা খুব সহজ জিনিস বলি, যেহেতু আমার আমার লাইফে আসলে ভাইয়া মানে এই চোখ লাগা, নজর, তাবিজ, জিন টিন এগুলি নিয়ে এটা একটা আলাদা গল্প। কখনো যদি আপনারা হরর বা এই টাইপের কিছু করতে চান আমাকে ডেকেন। বাট এতটুকু বলবো যে যতই নজর লাগুক না কেন, আপনার যদি ওই বিশ্বাসটা থাকে যে আমি তো সৎ মনে একটা কাজ করছি এবং আমার এই কাজ বা আমার এই একটা পোস্টে যদি কিছু মানুষ আনন্দ পায়, একটু হাসলো, এটাই, এই নিয়ত থাকলে উপর আল্লাহ কখনোই আপনার উপর এই ক্ষতিটা আসতে দিবে না। এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1। আর পয়েন্ট নাম্বার 2, আমি এটা নিজে অসম্ভব, মানে এটা আমার এখন মানে সর্ট অফ কি বলবো, আমি ঘুমের মধ্যে এটা করি অজান্তে, মানে এটা একদম কনস্ট্যান্ট। সেটা হচ্ছে খুব সিম্পল, আমরা যারা আল্লাহ বিশ্বাস করি, আমরা যারা মুসলমান, যারা অন্য ধর্মের সেটা তারা তাদের মতন করেও করতে পারে, বাট আমাদের ইসলাম ধর্মে যেটা বলেছে আযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মানে আল্লাহ আমাকে শয়তান থেকে তুমি সাহায্য করো, শয়তান যেন আমাকে ক্ষতি না করতে পারে। খুব সহজ, ঠিক না? এটা আমি নন স্টপ পড়তে থাকি, এবং যখনই আমি এটা পড়ি, আমি আমার বাবা মা, আমার বউ, আমার বাচ্চা, আমার শ্বশুর বাড়ির যারা আছে, আরেক সেট বাবা মা, আমি যেভাবে বলি, সবাই শ্বশুর শাশুড়ি বলে আমি বলি আরেক সেট বাবা মা, আরেক সেট বাবা মা, আরেক সেট বোন দুলা ভাই, আরেক সেট ভাই, তো এদের সবার কথা চিন্তা করে এটা কনস্ট্যান্ট পড়তে থাকি। সো যেটার কারণে হয়তো আল্লাহ সে রহমতটা জন্যই হয়তো অতটা, আমি অ্যাটলিস্ট এখন অত একটা সময় করতো, কিন্তু আমি যেটা মনে করি কি যে ঝগড়া হওয়ার এটা এমনি হবে, সেটা আসলে কেউ নজর না দিলেও হয়তো হইতো। মানে আমি এটা আবার বিশ্বাস করতে চাই না, মানে যে হ্যাঁ আমরা আজকে ফেসবুকে খুব সুন্দর একটা মুহূর্ত আমরা দিয়েছি বলেই আমাদের একটা রাগারাগি হলো। আমরা যে এটা জীবনের অংশ হতেই পারে, এটা আসবে আবার চলেও যাবে। নিজেদের মানে মানসিক দৃঢ়তাটা এখানে খুব জরুরি, নিজেরা শক্ত আছে কিনা, ব্যাস। ফেসবুকের কথাই ছিলাম, আপনার সাথে একটু এটা নিয়ে আলোচনা করতেই হয় যে আপনি আপনার শাশুড়িকে নিয়ে খুব সুন্দর মানে কন্টেন্ট ক্রিয়েশন করেন এবং প্রতিদিন একটা আলাদা টপিক নিয়ে আপনারা গল্প করেন, আর সেখানে দেখি অনেক কমেন্ট এবং মানুষ খুব জানতে চায়, আবার অনেকে বলে দেয় যে আপনারা এটা নিয়ে পরবর্তী এপিসোডে কথা বলেন। তো কততম এপিসোড হলো আর এটা নিয়ে কি সাড়া পাচ্ছেন? মা যে ইদানিং কি জনপ্রিয় আপনার কোনো ধারণা নেই। মানে মায়ের ব্যাপারে জানতে চেয়ে আমার কাছে প্রতিদিন যে পরিমাণ মেসেজ আসে, দেশের বাইরে থেকে প্রচুর আসে, আমি দেখাই মাঝে মাঝে তোকে, যে দেশ মানে, এবং মায়ের সঙ্গে একটু ব্যক্তিগতভাবে কথা বলার জন্য অনেকে নাম্বার খুঁজেন, যোগাযোগ কিভাবে করতে পারবো। মাকে তো ইদানিং অনেকে দেশের বাইরের একদম ঠিকানা দিয়ে রেখেছেন, আপনি সপরিবারে বেড়াতে আসুন, এত প্রিয় হয়ে গেছেন মা অনেকের কাছে, বিশেষ করে নারীদের কাছে। তো কততম পর্ব হয়েছে ঠিক জানি না, 100তম পর্ব তো মনে হয়ে গেছে, কারণ আমাদের আমরা মানে একদিন অন্তর অন্তর ভিডিও দিই, কিন্তু তারপরেও মানুষের অনেক সময় চাওয়া থাকে যে আপনারা প্রতিদিন দুটো করে দেবেন। তো সেটা একটা চাপ হয়ে যায় মানসিকভাবে, কারণ আমি না হয় এই অঙ্গনে অনেক বছর ধরে আছি, কিন্তু মা কিন্তু একদমই নতুন, এবং মায়ের কিন্তু এই যে মানে ভালোবাসার যে একটা চাপ, এটার সঙ্গে মা নিজেও এখন অভ্যস্ত হচ্ছেন, কারণ মায়ের কাছেও মানুষের প্রত্যাশা অনেক, অনেকে অনেক ধরনের সমস্যার কথা জানান, সেখানে মা যেভাবে পাশে থাকছেন কথা দিয়ে, সেটা অনেকের জীবনে অনেক ইতিবাচক মানে ফল এসছে। তো আমরা কিন্তু মানে কাউকে আলোকিত করা আমাদের লক্ষ্য নয়, বা কোনো উপদেশ দেওয়া কিংবা মোটিভেশনাল স্পিকার বলে যে একটা বিষয় আছে এখন অনেকে ভিডিও বানাচ্ছেন, সেটাও নয়। আমি আর মা একদিন আমাদের খাবার টেবিলে চা খেতে খেতে আমরা গল্প করছিলাম, তো আমি হঠাৎ বললাম যে মা আমি একটু ক্যামেরাটা অন করি, তুমি একটু ক্যামেরায় কথাগুলো বলো, একদমই জীবনের গল্প এবং মায়ের নিজস্ব অভিজ্ঞতার কথা। তো সেটা ক্যামেরা অন করার পরে আমরা দেখলাম, অবাক বিস্ময় দেখলাম, 2 দিনের মধ্যে সেই ভিডিও 5 লাখ ছাড়িয়ে গেছে ভিউ, এবং এত পছন্দ করেছেন অনেকে। তো তখন আমাদের মনে হলো যে ঠিক আছে, তাহলে নানান বিষয় আমরা আমাদের প্রাত্যহিক জীবনে যে অসুবিধাগুলোর সম্মুখীন হই, সেই বিষয়গুলো আমরা মানুষের সঙ্গে গল্পের ছলে সেগুলো তাহলে মানুষের কাছে পৌঁছতে পারি। সেভাবেই শুরু, বউ শাশুড়ির আড্ডা আমি নাম দিয়েছি এটাকে। এবং অনেকে বলেন যে ইউটিউবেও একটা চ্যানেল করুন, কারণ আমি আমার মাকে পাঠাতে চাই, মাকে পাঠাতে পারছেন, মানে অনেকের আবার মানে আমাদের মন্তব্যেও লেখেন যে আমার বোনকে পাঠিয়েছি, কিংবা আমার মেয়েকে পাঠিয়েছি, আমার মাকে দেখতে বলেছি, আমার শাশুড়িকে দেখতে বলেছি। তো খুব ভালো লাগছে ব্যাপারটা। একদম, উনি এত সুন্দর করে প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলেন, আর মনে হয় যে ওনার অভিজ্ঞতার ভান্ডার এত সমৃদ্ধ, কারণ নানা বাঁকের মধ্যে দিয়ে যাওয়ার ফলে যেটা হয়েছে আর কি। ওনার জন্য আমাদের অবশ্য তরফ থেকে অনেক সাধুবাদ, শুভকামনা থাকলেও সুস্থতা কামনা করি।